এপারে বালিপাড়া রিজার্ভ ফরেস্ট, ওপারে নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। আমরা তেজপুরের দিকে এগোচ্ছি, একদম জিয়াবরলির গা দিয়ে রাস্তাটা উঠে গেলাম এবার NH-15-এ। অমৃতসরের রেস্টুরেন্ট মানে জানোই লস্যি মাস্ট, তাই আগে এসে ঠান্ডা ঠান্ডা লস্যি অর্ডার দিয়ে দিয়েছি। খরা চা বাগান ডান দিক বাঁ দিক দুদিকে, আর বাঁদিকে চা বাগানের মধ্যে দিয়ে আবার চলেছে রেল লাইন। তিস্তা নদী ক্রস করছি, একদম ঠান্ডা হাওয়া। আমরা বাংলাদেশ বর্ডারে জাস্ট ওইখান থেকে ঘুরে এলাম। এখান থেকে ডালখোলা 10 কিলোমিটার। বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, বিভৎস বৃষ্টি। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ভালুকপং ট্যুরিস্ট লজে। আজকে আমাদের অরুণাচল ট্রিপের 9ম দিন। এখন বাজে 7:33। আজকে 25শে মে। অসাধারণ একটা জায়গা এই ভালুকপং ট্যুরিস্ট লজ, অবস্থিত আসামের জিয়াবরলি নদীর একদম ধারে। আর এই ভালুকপং ট্যুরিস্ট লজে ঢোকার মুখেই রাস্তা চলে যাচ্ছে বালিপাড়া রিজার্ভ ফরেস্টের। এই প্রপার্টিটা আসাম অ্যান্ড অরুণাচলের বর্ডারে পুরোপুরি। আগের দিন যখন ঢুকেছি তখন তো তোমাদেরকে দেখিয়েইছি। খুবই সুন্দর একটা প্রপার্টি। এটা ওন করছে আসাম গভর্নমেন্ট। ভালোই মেনটেন্ড। আমরা চা বললে পেয়ে যাচ্ছি, রুম সার্ভিস নেই। আমরা যে জায়গাটা আছি, আমরা এই যে মেন বিল্ডিংটা আছে মাঝখানে, এখানটায় আছি। আর চারপাশে অনেকগুলো কটেজ আছে। কটেজগুলো ডেফিনেটলি একটু হাই রেট, কিন্তু আমরা যে রুমটা থাকছি 1500 টাকায় পেয়েছি। সেটা রুম হিসাবে এবং লোকেশন হিসাবে মানে মোর দ্যান ভ্যালু ফর মানি। ড্রোন শটটা তো দেখলেই, লোকেশনটা তো সেখান থেকে আইডিয়া পেয়ে গিয়েছো। এপারে বালিপাড়া রিজার্ভ ফরেস্ট, ওপারে নামেরি ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। ওপারে কিন্তু সাফারিও হয়, মানে ওয়াকিং সাফারি হয়, মোস্ট প্রবলি এলিফ্যান্ট সাফারিও হয়। আর এই যে জিয়াবরলি নদী, যেটা অরুণাচলের নাম কামেং নদী, আমরা যার পাশ দিয়ে এসেছি, এখানে কিন্তু রাফটিংও হয়। এখানে বাইরে বোর্ডে লেখা ছিল প্রশান্তি কটেজ বলে একটা কটেজ আছে, মোস্ট প্রবলি তারাই অর্গানাইজ করে। তো এখানে কিন্তু পাহাড়ি একটা নদী, যেটা প্রায় সমতলে নেমে এসছে, সেরকম জায়গাতে রাফটিং এজেড ইয়াং সবাই করতে পারে। অতটা রাফটিং মানে ভয়ের কিছু নেই। আমরা আজকে রাফটিং আর করব না, কারণ আমাদের টাইম খুব শর্ট। আজকে আমাদের যেতে হবে শিলিগুড়ি। শিলিগুড়ি যেতে আমাদের ট্রাভেল করতে হবে 591 কিলোমিটার, যার জন্য আমাদের প্রায় 12-13 ঘন্টা সময় লাগবে। ওয়েদারটা সকাল সকাল ছিল মেঘলা, বাট এখন হয়ে গেছে ক্লিয়ার। আশা করব যেন এরকমই ওয়েদারটা থাকে। তো এখন যাব ডাইনিং হলে, ব্রেকফাস্ট করব আর বেরিয়ে পড়ব শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। এই যে প্রপার্টিটা এত গ্রিনারিতে ভর্তি, একদিন এমনি মানুষ মন শান্তি করার জন্য থাকতে পারবে। কারণ কি, এখানকার আমি যত শুনলাম যেরকম, যে আসামের লোকজন উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে এই জায়গাটাকে চুজ করে, যাই জন্য উইকেন্ডে কিন্তু ভীষণ রাশ থাকে। আর এই জায়গাটা কিন্তু পুরো চাইল্ড ফ্রেন্ডলি। তোমার এখানে স্লিপ আছে, দোলনা আছে, ওদিকে সিস আছে, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে তোমরা ওই পাশে একটা ভিউ এনজয় করতে পারবে। আমরা নিচ থেকে ভিউ দেখছিলাম, ওয়াচ টাওয়ারে এসে মনে হলো এখানে কিছু না, একটু চায়ের কাপ আর দুটো মানে বসার জায়গা, মানে সারাদিন এমনিই কেটে যাবে। এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগছে, নদীর গর্জন, তার সাথে পাহাড়ের পাশে একটা ছোট্ট ওয়াচ টাওয়ার, মানে পুরো স্বপ্নে আঁকা যেরকম হয় না, যে পাহাড় বললে আমাদের মাথায় যেটা আসে, পুরো সেই রকম। ঘড়িতে সময় 8:43। আমাদের টার্গেট ছিল আমরা 8:30টার মধ্যে বেরোবো, বাট একটু তো ব্যাগ ট্যাগ বাঁধতে লেট হয়ে গেল, কারণ প্রচণ্ড গরম। এই জায়গাটাতে আপাতত টেম্পারেচার 34 মতো। তো খুব সুন্দর স্টে ছিল আমাদের লাস্ট স্টে, মানে অন্য স্টেটে। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি যেতে গিয়ে আমাদের 581 কিলোমিটার ট্রাভেল করতে হবে। আমরা আজকে অন্য রাস্তা দিয়ে যাব, যে রাস্তা দিয়ে এসেছি আমরা সেই রাস্তা দিয়ে যাব না। আগের দিন আমরা মালবাজার হয়ে বক্সা হয়ে এসেছিলাম, আজকে আমরা যাব ফালাকাটা দিয়ে।
তো হাইওয়ের মজা থাকছে। আর এটা একটা রিজার্ভ ফরেস্ট, দেখতেই পাচ্ছ এখানে অনেক বাঁদর টাদর আছে, বাঁদরামি করছে। সকাল থেকে ওইসব দেখতে দেখতেই অনেকটা টাইম চলে গেল। খুবই সুন্দর জায়গা ছিল। এখানে বুকিংয়ের জন্য যে নাম্বারটা সেটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে, সঙ্গে স্ক্রিনেও দিয়ে দেবো। আর এখন আমরা লেফট সাইডে চলে যাব, আর রাইট সাইডে হচ্ছে অরুণাচল। যে বালিপাড়া রিজার্ভ ফরেস্টের পাশেই আমরা ছিলাম, আমরা এখন সেই জায়গাটায় ক্রস করছি। ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, একদম সকালবেলা ভরপেট লুচি ছোলার ডাল খেয়ে বেরিয়ে গেলাম। আশা করি অনেকক্ষণ এখন টানতে পারবো। আজকে অনেকটা লম্বা জার্নি, তাই চেষ্টা করব কম কম দাঁড়ানোর এবং যতটা বেশি টানা যায়, নাহলে ওদিকে পৌঁছাতে বেশি রাত হয়ে যাবে। তো চলো দেখা যাক কখন পৌঁছায়, পুরো জার্নিটার সঙ্গে থেকো, কারণ এটা কিন্তু বাড়ির পথে যাত্রা আর আমাদের যেতে হবে কলকাতা। একদম জিয়াবরলী নদীর ধার দিয়ে রাস্তা, কি সিনিক রোড, দুর্ধর্ষ এই রাস্তাটা। আমরা তেজপুরের দিকে এগোচ্ছি, একদম জিয়াবরলীর গা দিয়ে রাস্তাটা, আর সোজা রাস্তা, জাস্ট হালকা হালকা কার্ভ, দুপাশে উঁচু উঁচু গাছ, অসাধারণ। পাহাড় তো আমার সুন্দর লাগেই, তার সাথে পাহাড়ের যে পাদদেশ মানে ডুয়ার্স এরিয়াটা, সেটা আমার সবসময়ের জন্য খুবই সুন্দর লাগে, কারণ এখানে রাস্তা হয় সোজা কিন্তু আবহাওয়া হয় মনোরম। 35 কিলোমিটার এলাম, সোজা চলে যাচ্ছে তেজপুর, আর রাইট সাইড চলে যাচ্ছে রঙ্গাপাড়া। তেজপুর হয়েও যাওয়া যায়, রঙ্গাপাড়া হয়েও যাওয়া যায়। রঙ্গাপাড়া হয়ে একটু শর্ট পড়বে, তেজপুর হয়ে অনেকটা অকারণ ঘুরতে হবে। আমরা রাইট সাইড নিয়ে নেব, রঙ্গাপাড়ার রাস্তা ধরবো। এইখান থেকে আমরা রাইট সাইড নেব, এখান থেকে রাইট সাইড নিলাম রঙ্গাপাড়ার দিকে। এই রাস্তাটা কি উঠবে থেলামারা, তারপরে আমরা পেয়ে যাবো NH-15, যেটা সোজা চলে যাচ্ছে শিলিগুড়ি। এর আগের দিন আমরা যখন ভৈরবকুণ্ড এসেছিলাম, মানে আমরা অরুণাচলের দিকে এসেছিলাম, গুগল আমাদের বারামার মধ্যে দিয়ে একটা রাস্তা দিয়ে নিয়ে এসেছিলো, সেটা জাস্ট টেরিফিক ছিল, ভয়ঙ্কর। আর যেতে চাই না সেই রাস্তা, বাট গুগল কিন্তু ওই রাস্তাটাই দেখাচ্ছে। তো ওই দিনও অ্যাড স্টপ করে এই রাস্তাটা বের করেছে, যেটা রাঙ্গাপাড়ার মধ্যে দিয়ে। আর রাস্তাটা কি বলবো, অসাধারণ, ওয়ান অফ দ্য বেস্ট রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। ডান দিকে দেখতে পাচ্ছ ভরা চা বাগান, ডান দিক বাঁ দিক দুদিকে, আর বাঁ দিকে চা বাগানের মধ্যে দিয়ে আবার চলেছে রেল লাইন, চা বাগান আর মাঝখানে রাস্তা। আর ডান দিকে যে চা বাগানগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দার্জিলিংয়ের চা বাগানের মতো না, মানে আমাদের ডুয়ার্সের চা বাগানের মতোও না, এগুলো সিটিসি চা। তোমরা জানো আসামের বিখ্যাত হচ্ছে সিটিসি চা, আর আমাদের দার্জিলিংয়ের পাতা চা। তো এইগুলো কিন্তু সেই সিটিসি চা, এখান থেকেই কিন্তু যায়, আর আমরা সেগুলো দিয়ে দুধ চা বানিয়ে খাই। আমাদের এবার রেল লাইনটা ক্রস করতে হবে, এতক্ষণ ছিল বাঁ দিকে, চলে যাবে এটা ডান দিকে। উঠে গেলাম এবার NH-15-এ, এই রাস্তা সোজাই যাবে একদম শিলিগুড়ি। ধরে নিয়েছি NH, দারুণ রাস্তা ছিল, দারুণ, খুবই ভালো এক্সপিরিয়েন্স। যেমন সিনিক রাস্তা আর সেরকম সুন্দর কন্ডিশন। চলো রাস্তাটা ক্রস করতে হবে। দেখো হাতি, এই দেখো, এই আওয়াজ হাতি, এটা দেখতে পেয়েছি আসামে হাতি। এখন বাজে 11:26, আমরা ক্রস করছি মঙ্গলদৈ বলে আসামের একটা জায়গা। তো ভালো স্পিডে এগোচ্ছি, 143 কিলোমিটার আমরা এসেছি ভালুকপং থেকে। ও মোটামুটি অ্যাভারেজ ওই 50 করে আছে স্পিড ঘন্টায়। আমরা ক্রস করছি রঙ্গিয়া, আসামের রঙ্গিয়া ক্রস করে আমরা এবার NH-27 ধরবো। এতক্ষণ NH-15-এ ছিলাম, NH-27-এ আমরা কিন্তু 2 লেনের রাস্তা পাবো। এতক্ষণ কিন্তু বোথ ওয়ে ট্রাফিক ছিল। তো এখন কিন্তু পেয়ে গেছি 2 to 4 লেনের হাইওয়ে NH-27। এই রাস্তায় কিন্তু শুধু ভাগাবো, জাস্ট ভাগাবো। 12:30 বাজে, 12:32, আর 2 ঘন্টা টাইম লাগবে বঙ্গাইগাঁও পৌঁছেতে। একদম ওখানে গিয়ে লাঞ্চ করব, আর কোথাও দাঁড়ানো নেই।
ये अमृतसरी चिकन बटर मसाला कितना पीस रहेगा इसमें? चिप्स तो ठीक है। चिकन बटर मसाला स्पेशल जो है वो दे देंगे। দুপুর 2:30টার সময় রোদে মোটামুটি পুড়তে পুড়তে আমরা চলে এসেছি বঙ্গাইগাঁও। আর বঙ্গাইগাঁওয়ের যে ব্রিজটা আছে ওর ঠিক নিচেই লেফট সাইডে টুয়ার্ডস শিলিগুড়ি আমরা পেয়ে গেছি হচ্ছে হরেদি হাভেলি বলে একটা ধাবা কাম বড় সড়ো রেস্টুরেন্ট। আর অমৃতসরের রেস্টুরেন্ট মানে জানোই লস্যি মাস্ট, তাই আগে এসে ঠান্ডা ঠান্ডা লস্যি অর্ডার দিয়ে দিয়েছি আর তারপরে নিয়ে নিচ্ছি নান, কুলচা আর চিকেন বাটার মশলা। খাওয়াটা কমপ্লিট করি, তার আগে লস্যিটা খেয়ে দেখি কেমন খেতে। আমি বেশিটা নিচ্ছি না। অনেকটা স্পেশিয়াস, প্রচুর লোক একসাথে খায়, 100 লোক কম করে। লস্যিটা অসাধারণ খেতে। এই রেস্টুরেন্টটার পুরো ভেজ পোর্শন পুরো আলাদা, নন ভেজ আলাদা, মানে একই জায়গায় কিন্তু পুরো ডিফারেন্টভাবে বসার সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভালো লাগলো। এবার বাকি খাবারগুলো টেস্ট করে বলবো যেতে যেতে যে কেমন ছিল খাবারগুলো। ঘড়িতে সময় 3:58, হরিদি হাভেলি বঙ্গাইগাঁও। এখান থেকে আমরা বেরোচ্ছি, শিলিগুড়ি এখান থেকে 253 কিলোমিটার। তো দেখা যাক কখন পৌঁছাই, বাট লাঞ্চটা দুর্ধর্ষ ছিল। লাঞ্চটা করে এখানে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গেল। লাঞ্চটা তো মোটামুটি 45-50 মিনিটের মধ্যে হয়েই গিয়েছিল। তারপর এসির মধ্যেই বসে আরামসে একটু রেস্ট নিলাম, আধা ঘন্টা মতো, আধা ঘন্টা 40 মিনিট একটু রেস্ট নিলাম। তাতে সূর্যের তেজটাও একটু কমে গেল। এখন আবার ফুল ফ্লোতে এগিয়ে যেতে পারবো আমরা শিলিগুড়ির দিকে। আমরা তো বঙ্গাইগাঁওতে ভালো মন্দ খেলাম, ভালো মতো লাঞ্চ করে একটু রেস্টও হয়ে গেল। তারপর আমার গাড়িটার পেয়েছিল খিদে, কারণ ওকে তো সেই লাস্ট ভালুকপোঙে খাইয়েছিলাম, তারপর তো আর খাওয়া হয়নি। তো এখানে পেট্রোল ভরিয়ে নিলাম, 98.43 পয়সা এখানে দাম, সেটাও ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশ খানিকটা কম। 13.5 লিটার তেল খাইয়ে এবার আমরা এগোচ্ছি শিলিগুড়ির দিকে। এখানে অফিসিয়ালি শেষ হলো আসাম বর্ডার, আর এই ব্যারিকেডের সঙ্গে সঙ্গে শুরু হলো ওয়েস্ট বেঙ্গল। এখন পর্যন্ত আমরা 403 কিলোমিটার জার্নি করেছি, আর আমরাও পৌঁছে গেছি নিজের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে। এবারের মতো অরুণাচল দেখে আসামকে বিদায় জানিয়ে আমরা ঢুকে পড়ছি নিজের রাজ্যে পশ্চিমবঙ্গে। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স আর 170 কিলোমিটার মাত্র, ভায়া ফালাকাটা। তো আমরা আজকে ফুলবাড়ির ওখানে একটা হোটেলে থাকবো, অলরেডি ফোন টোন করে বুকিং করে নিয়েছি। যেতে যেতেই ঐন্দিলা অনলাইনে খুঁজে বের করলো হোটেলটা। আবারও আসবো, অরুণাচল এখনও অনেক বাকি আছে, অরুণাচল অফবিট অরুণাচল আছে। এখন বাজে 8:41, আমাদের বেরোনো পাক্কা 12 ঘন্টা হলো। আমরা ফুলবাড়ির দিকে যাচ্ছি, এখন ক্রস করছি তিস্তা নদী ক্রস করছি, একদম ঠান্ডা হাওয়া। আর একটু আগে পর্যন্ত মানে গরমে জাস্ট পচিয়ে দিচ্ছিল, প্রচণ্ড হিউমিড ওয়েদার। দেখতে পাচ্ছ রাইডিং মানে জ্যাকেটটা খুলতে বাধ্য হয়েছি, জাস্ট মানে শরীর খারাপ করছিল, এতটাই বেশি গরম। বৃষ্টি হওয়ার কথা বাট হয়নি, সেই যে ওয়েদারটা ভয়ানক গরম পড়ছিল। তো এখন এই দিকটাতে শিলিগুড়ির দিকে যত এগোচ্ছি একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। চলো দেখি, এখান থেকে শিলিগুড়ি যেতে এখনও 40-45 মিনিট মতো সময় লাগবে। হ্যাঁ, ফাইনালি 9:21 আমরা পৌঁছে গেছি গুলাব লজ ফুলবাড়ি। দাঁড়াও আগে চেক ইন করি, তারপর দেখাচ্ছি ভেতরটা। সময় হয়েছে 10:33, এখানে শিলিগুড়ি এসে পৌঁছলাম 9:20 সময়। 12.5 ঘন্টা লাগলো আমাদের অলমোস্ট। 566.5 কিলোমিটার আমাদের আজকে টোটাল রাইড হয়েছে। রুমটা খুবই সুন্দর, রুমটা তোমাদেরকে দাঁড়াও ক্লিপিংসটা দেখিয়ে দিই।
রুমটা সত্যিই ভালো। 1200 টাকা আমাদের আজকের রুম রেন্ট পড়ছে, এসি নিয়ে সত্যি ভালো ডিল ছিল। রাস্তার কাছেই, মানে মেন রোড থেকে জাস্ট বোধহয় 200 মিটার মতো ভেতরে। ডিনার লাঞ্চেরও ব্যবস্থা আছে। তো আমরা দুজনে দুটো চিকেন থালি বলে দিয়েছি। তাহলে আমরা এখন একটু রেস্ট নিই আর খেয়ে দিয়ে ঘুমোই, আর তোমাদের সাথে দেখা হবে ফাইনাল ল্যাপে বাড়ি যাওয়ার পথে। The next day. এখন বাজে ঘড়িতে সকাল 8:43। শিলিগুড়িতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, তোমরা দেখতে পাচ্ছ। চারপাশটা পুরো দেখা যাচ্ছে না। এই ছিল আমাদের থাকার জায়গা গুলাব লজ, ভালো ছিল স্টেটা। আমরা বেরোচ্ছি, কলকাতা যেতে আমাদের আইডিয়ালি 11 ঘন্টা লাগার কথা, কিন্তু ডেফিনেটলি এত জোর বৃষ্টি হচ্ছে তো স্পিড অনেক কমে যাবে। আমরা স্টার্ট করছি। আমরা কিন্তু ডিরেক্ট কলকাতা না, আমরা বাংলাদেশ হয়ে কলকাতা যাব। কি টুইস্ট বলেছিলাম তো আছে, চলো শুধু ব্লগে থাকো, দেখতে পাবে। তাকাও, কেমন এক্সপিরিয়েন্স? চীন দেখলাম, পাকিস্তান দেখলাম, ভুটান দেখলাম, নেপাল দেখলাম, এবার বাংলাদেশ বর্ডারে যাচ্ছি। তাহলে প্রত্যেকটা প্রতিবেশী রাজ্যকেই তো দেখে নিলে তাহলে। হ্যাঁ, ল্যান্ড বর্ডার মোটামুটি আরও আছে, সেগুলো এক্সপ্লোর করবো। এখন আমরা ছিলাম এই বর্ডার থেকে জাস্ট 2 কিলোমিটার দূরে আমাদের যে ফুলবাড়ি হোটেলটা ছিল। তো ভাবলাম যে বেরোনোর আগে তাহলে একটু বাংলাদেশ ঘুরে যাই আর বুঝি। আমরা বাংলাদেশ বর্ডারে জাস্ট ওইখান থেকে ঘুরে এলাম। এখন ওদিকে যাওয়াটা অ্যালাউড না, আগে যেতে দিত। এখন একটু টেনশন চলছে পাকিস্তানের জন্য, সেই কারণে সব জায়গায় একটু কড়াকড়ি। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর এই ভাইয়ের সাথে দেখা হলো এই চায়ের দোকানে, এর বাড়ি বাংলাদেশ। তোমার নাম? আমার নাম রাশিদুল আলী। রাশিদুল আলী, ঠিক আছে, খুব ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। একদম একদম। চলে যাচ্ছি বাংলাবান্ধা বর্ডার থেকে। এখানে সব এই যে ঢাকা মেট্রো, তারপর চট্টগ্রাম, এইসবের সব ট্রাকগুলো এখানে সব মালপত্র খালি করতে আর মাল নিতে এসেছে। তো ওখানে একজন বিএসএফের স্যারের সাথে অনেকক্ষণ কথা হলো, স্যার তো ছাড়ছিলই না। এখন 9:13 বেজে গেছে, আমরা অনেকটা টাইম এখানটা কাটালাম। তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, যারা ফুলবাড়ির এদিকে আসছো বা থাকছো, যদি মঙ্গলবার বা শনিবারে আসো বিকেলবেলা 3টের দিকে, এখানে কিন্তু একটা প্যারেড হয়। সেই প্যারেডটা কিন্তু দেখার মতো। তখন কিন্তু এই যে জিরো লাইনের ওপারেও খানিকটা, যে জায়গাটা নোম্যান্স ল্যান্ড বলে অ্যাকচুয়ালি কিছু হয় না, এগুলো ফ্রেন্ডলি বর্ডার, তো জিরো লাইনের ওপারটাতেও যেতে দেয়। তো আজকে তো সোমবার, স্যার বলেছেন যে আপনি থেকে যান, কালকে দেখে যাবেন। অনেকবার করে বললেন, না স্যার কিছু করার নেই, আমার তো অফিস জয়েন করতে হবে, যেতে তো আমাকে হবেই। তো নেক্সট টাইম, শিলিগুড়ি তো আসা যাওয়া লেগেই থাকে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভুটানের গাড়ি, আর বাংলাদেশের তো ডেফিনেটলি আছে, বাংলাদেশের ট্রাকগুলো এসে এখানে মাল খালি করে তারপরে চলে যাচ্ছে আবার। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, মানে আনএক্সপেক্টেড একটা, কোনো প্ল্যানে ছিল না। ফুলবাড়ি আর শিলিগুড়ির ডিস্টেন্স হচ্ছে 14 কিলোমিটার। তো তোমরা যদি চাও যে শিলিগুড়ির জ্যামে ফ্যামে ঢুকবে না, তাহলে কিন্তু এই ফুলবাড়িতে স্টে করে এই একটা এক্সপিরিয়েন্স তোমরা করতে পারো চাইলে। এটা একটা ডেফিনেটলি ভালো একটা এক্সপিরিয়েন্স, এটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার দেখার একটা অভিজ্ঞতা। ভাষা এক, কালচার এক, এখানে দেখতেই পেলে। একজন আমার সাথে এগিয়েছে, কথা বললো, ওর বাড়ি বাংলাদেশ, জাস্ট ওই বর্ডারের ওপারেই। তো আমরা সবাই মিলেমিশেই ছিলাম। ইদানিং একটু সমস্যা চলছে, আশা করি আমাদের বদমাইশ সেই প্রতিবেশীগুলো সবাই আবার শুধরে যাবে এবং ভারতকে সম্মান দিয়ে চলবে। চলো এখন এগোই কলকাতার দিকে। আর ফুলবাড়ি থেকে আমাদের কলকাতার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 555 কিলোমিটার। আমাদের তো মনসুন রাইড হয়ে গেল। শিলিগুড়ি থেকে যা ওয়েদার পাচ্ছি, পুরো মনসুন রাইড, একদম বাংলাদেশের গা বরাবর যাচ্ছি। জাস্ট এই পাশ দিয়ে যাচ্ছে মহানন্দা নদী। মহানন্দা নদী ব্যারেজটা ক্রস করলাম, একদম বাংলাদেশ বর্ডার দিয়ে গিয়ে তারপর আমরা রাইট সাইডে, তারপর আবার শিলিগুড়ির যে মেন রাস্তাটা বাগডোগরা যাচ্ছে সেইটা আমরা ধরে নেব। রাস্তা একদম ভালো, মানে আমাদের ফুলবাড়িতে থাকাটা খুব লাভজনক হয়েছে। সকালবেলা আজকে সোমবার, শিলিগুড়িতে আজকে খুব জ্যাম হতো, বুঝতেই পারছি যে সকালে এই এখন বাজে 9:20 অফিস টাইম, আমরা ওখানে অনেকটা টাইম ওয়েস্ট করে ফেলতাম। সেই টাইমটা আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে কাজে দিতে পারলাম। 10:06 বাজে, ব্রেকফাস্ট করার খুব দরকার, সকাল থেকে চাটাও খাওয়া হয়নি। এখনও সুজাপুর আসতে 62 বাকি। এখানে গুপ্তা ফ্যামিলি রেস্টুরেন্ট, দেখি খাবার পাওয়া যায় নাকি। এখানে ভালোই ব্রেকফাস্ট করে নিলাম, সুন্দর
2 কাপ চা, বিস্কুট, তারপরে আলু পরোটা, টমেটো সস দিয়ে পেট মোটামুটি ভরে গিয়েছে। 10:50 বাজে, পেট ভরপুর। শুধু গাড়িটাকে একটু খাওয়াতে হবে, সামনে কোথাও রিফুয়েল করব, তাছাড়া কোথাও দাঁড়াবো না। টার্গেট আছে একটানা মোটামুটি মালদা চলে যাব, 200 কিলোমিটার মতো রাস্তা। মালদা পৌঁছে গেলে মোটামুটি হাফ রাস্তা কভার হয়ে যাবে। তো চলো, এখন ওয়েদারটা ভালো আছে, বৃষ্টি পড়ছে না, রেনকোট খুলে নিয়েছি, আর রাস্তাও এদিকে বেশ ভালো। সামনে আসবে সুজাপুর, কিষানগঞ্জ, ওগুলো ক্রস করে আমরা এগোই মালদার দিকে। জমে উঠেছে আমাদের অরুণাচল টু কলকাতার মনসুন রাইড। আমরা এখন ক্রস করছি কিষানগঞ্জ, আর এখান থেকে সোজা চলে যাবো হচ্ছে ডালখোলা। ডালখোলার ডিস্টেন্স এখানে তো লেখা নেই, তবে এখান থেকে সুজাপুর টোল প্লাজার ডিস্টেন্স হচ্ছে 24 কিলোমিটার, আর ওখান থেকে আর কিলোমিটার 10 হবে ডালখোলা। তারপর চলে যাবো আমরা লেফট সাইডে। সুজাপুর টোল প্লাজা ক্রস করলাম, এখান থেকে ডালখোলা 10 কিলোমিটার। বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, বিভৎস বৃষ্টি। ও হো, হাতে চাট চাট করে লাগছে, পিন ফোটার মতো লাগছে। এখান থেকে রায়গঞ্জ 47 কিলোমিটার, আর ফারাক্কা হচ্ছে 163। সিকিম রিপিটস। এর আগে সিকিম থেকে ফেরার সময় সেম টু সেম এরকম বৃষ্টি পেয়েছিলাম। ওটা ছিল রাত্রিবেলা, এরকম জায়গা দিয়ে পার করছিলাম, তখন বাজে রাত 11টা, আর আজকে বাজছে দুপুর 12টা, কিন্তু সিচুয়েশনটা সেম, ভয়ঙ্কর জোর বৃষ্টি। সেটা ছিল মার্চ মাস, আজকে হচ্ছে মে মাস। কলকাতা 440 কিলোমিটার, যদিও আমাদের বাড়ির ডিস্টেন্সের থেকে একটু কম হবে। এবার আমাকে সামনে কোথাও পেট্রোল ভরাতেই হবে। আমার অনেকটা চালিয়ে ফেলেছি, 110 কিলোমিটার ট্রিপ এপে চালিয়ে ফেলেছি, মানে তেল প্রায় শেষের পথে। চলো, সামনে যেখানে ইন্ডিয়ান অয়েল পাবো সেখানেই রিফুয়েল করাবো, তার আগে যেন শেষ না হয়ে যায়। এই তো পেয়ে গেছি, বলতে বলতে চলে এসছে বাঁ দিকে ইন্ডিয়ান অয়েল। এখানে ঢুকবো। আমরা পুরো ভেজা কাকের থেকেও বেশি ভিজে আছি, আমি আর ইন্দিরা দুজনেই। ওরে, এইটা ছিল ঢোকার জায়গা, মিস করে গেছি। আর এইটা দিয়ে ঢুকে যাই। চলো চলো চলো, বাবা এখানে কেমন রাস্তা। চলো 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 চলো, গুড গুড। আমরা এখন গাজলে, ফারাক্কা এখান থেকে 60 কিলোমিটার, আর মালদা বাইপাস 21 কিলোমিটার। এখন ঘড়িতে বেজে গেছে 1:11। তো আমরা আগে লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে তারপরে বাকি জার্নিটা আমরা কন্টিনিউ করবো। বনফুল ধাবাতে আমরা লাঞ্চ করছি, দুটো ভেজ থালি আর একটা মাংসের প্লেট অর্ডার দিয়েছি। এত ভেজ থালিতে দিয়েছে, জানলে আমি মতো মাংসের অর্ডার দিতাম না। থালাতে লিটারেলি জায়গা নেই। উচ্ছে ভাজা, আলু ভাজা, শশা, বেগুনি, পেঁয়াজ, লেবু, কচুরলতি, এটা লতি, এটা শাক, আলু পটল, ডাল, আর এটা পাঁচমিশালির তরকারি। এরপর আবার মাংস। সিরিয়াসলি আমি হলে দেশি মাংস, হ্যাঁ দেশি মুরগির মাংস। তবে যাই হোক, অনেকদিন পর পুরো বাঙালি খাবার খাচ্ছি, বাংলায় বসে বাঙালি খাবার, বাংলায় বসে বাঙালি খাবার খাচ্ছি, বেশ ভালো লাগছে। আর আমার ফেভারিট হচ্ছে এই ঝুটঝুটে আলু ভাজা, মানে আমি প্রেমে পড়ে যাই, এটা খেয়ে নিই। কারণ বাইরে যা বৃষ্টি, সৈকত তো জুতো খুলে বসে আছে এখানে, কারণ জুতো পুরো ভিজে গেছে। ও এবার কিছু করে যাবে, কারণ জুতোতে না পুরো পা সাদা হয়ে গেছে ভিজে ভিজে।
বাজে 9:45 আর আমরা এন্টার করে গেছিলাম ব্যারাকপুরে। এবার রাইডটা এত ভালো হলো, ডিনারটা তো বানতা হ্যাঁ না, ভালো একটা সেলিব্রেশন তো বানতা হ্যাঁ। তাই ব্যারাকপুরে আমি আর কিছু ভাবতে পারি না, অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি, তাই আমরা এখন দাদা বৌদিতে। আর ব্যারাকপুরে দাদা বৌদিতে এসেই আমি আগে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি স্পেশাল, আর হচ্ছে একটা চিকেন মালাই কাবাব। অসাধারণ খেতে হচ্ছে মালাই কাবাবটা। আর বিশেষ করে আমরা এসছি তার কারণ হচ্ছে দাদা বৌদির 3rd ফ্লোর যেটা, সেটা আমাদের এক্সপ্লোর করা হয়নি। ভীষণ সুন্দর করে সাজিয়েছে দাদা বৌদির, অ্যাম্বিয়েন্সটা এখন মারাত্মক হয়ে গেছে। এইদিকেও চলে এসছে দেখতে পাচ্ছি দাদা বৌদির মটন বিরিয়ানি। তাড়াতাড়ি খাওয়াটা কমপ্লিট করি। আর তোমাদেরকে অরুণাচলের ব্লগে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে আমরা টোটাল কভার করে হচ্ছে 593 কিলোমিটার, আর ব্যারাকপুর থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে মাত্র 17 কিলোমিটার। খেয়ে দিয়ে আমরা চলে যাবো আমাদের বাড়িতে। তোমাদের সাথে দেখা হবে কাপল রাইডার ইয়ারি নেক্সট সিরিজে, হয়তো কোনো জানা অথবা অজানা গন্তব্যে। এত সুন্দরভাবে অরুণাচল প্রদেশের রাইডটা কমপ্লিট করে ডিনারটা দাদা বৌদিতে এসে করার জন্য, এটা দাদা বৌদির তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে একটা স্পেশাল ব্রাউনি আইসক্রিম। মনটাই আরও ভালো হয়ে গেল যতটা ভালো হয়েছিল রাইড করে আসার পর। তো থ্যাঙ্কস দাদা বৌদি।